মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে আসছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা তোমাদের পাতাবাহার বইয়ের ক্লাস 5-এর একটা খুব সুন্দর প্রকৃতি নিয়ে গল্প, যেটার নাম হচ্ছে ঝড়, মৈত্রেয়ী দেবীর লেখা, তার অনুশীলনের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা পুরো কবিতাটা খুব ভালোভাবে বুঝে নিয়েছিলাম এবং কঠিন শব্দের অর্থ আমরা জেনে নিয়েছিলাম। আশা করি তোমরা সেটা খুব ভালোভাবে বুঝে গেছো এবং নিশ্চয়ই তোমরা কবিতাটা খুব ভালোভাবে মুখস্থও করে নিয়েছো। তাহলে চলো আজকে আমরা জেনে নিই এর অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পাঠ্য বইটা, খাতা, পেন এবং পেন্সিল নিয়ে রেডি হয়ে যাবে। আমি তোমাদেরকে অনুশীলনের বইয়ের যে ছবির পাতার পিকচারগুলো লাগিয়ে দেবো স্ক্রিনে, কিন্তু তোমরা বইটা সামনে নিয়ে বসবে, তাতে তোমাদের বুঝতে যেমন সুবিধা হবে, তেমনি আমি যেভাবে উত্তরগুলো বলে যাব তোমরা সেখানে সেগুলো নোট ডাউন করে নিতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি। তাহলে দেখো, সবার প্রথমে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এবার 1-এর 1-এ কি আছে? পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়। অপশন কি রয়েছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। এটার অপশনটার উত্তরটা কোনটা হবে সঠিক? গ্রীষ্ম। নেক্সট 1-এর 2টা দেখো। 1-এর 2 আছে দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে। তাহলে দিনের কোন সময় কালবৈশাখী ঝড় আসে? অপশনগুলো দেখে নাও। সকাল, দুপুর, বিকেল, রাত। উত্তর কোনটা হবে? বিকেল। নেক্সট 3 নম্বর, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে। অপশন কি আছে? কালো, লাল, নীল, সাদা। উত্তর কি হবে? কালো। নেক্সট আছে 4 নম্বর, গ্রীষ্মের একটি ফুল হলো। অপশন কি আছে? গাঁদা, গন্ধরাজ, চাপা, পদ্ম। উত্তর কি হবে? গন্ধরাজ। এবার দেখো শব্দার্থ রয়েছে। আমি তো কবিতাটা বোঝানোর সময় অনেক কঠিন শব্দ অর্থ তোমাদের বলে দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো নোট ডাউন করে নিয়েছো, ভালো করে পড়েও নিয়েছো। এখানেও কিছু শব্দার্থ রয়েছে, এগুলোকেও কিন্তু তোমাদের খুব ভালো করে পড়ে নিতে হবে। দেখো আমি বলে দিচ্ছি কি কি শব্দার্থ রয়েছে। প্রথমে রয়েছে হাট। হাট হচ্ছে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা বাজার। আমি কবিতা পড়ানোর সময় তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম হাট আমরা কাকে বলি। যেমন আমাদের শহরে প্রত্যেক দিন বাজার বসে, গ্রামে কিন্তু তা নয়। গ্রামে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনেই বাজার বসে এবং সেটাকে তারা হাট বার বলে। ওই যে নির্দিষ্ট দিনে বাজার বসে ওইটাকে হাট বলা হয়ে থাকে। এবার দেখো দোয়াত। দোয়াতের অর্থ কি লেখা আছে? লেখার কালি রাখার পাত্র। মানে আমরা যে পেনের কালি, ফাউন্টেন যে পেনগুলো থাকে ওর মধ্যে কালি ভরতে হয়, তো সেই কালিটা রাখা থাকে একটা পাত্রের মধ্যে, হয়তো কাচের শিশি বা কোনো ডাব্বার মধ্যে রাখা থাকে, তো সেটাকেই বলা হয় দোয়াত। তাহলে আশা করি বুঝে গেছো। এবার চলে যাই আমরা 2 নম্বরে। 2 নম্বরে দেখো ওখানে ম্যাচিং দিয়েছে, মিলিয়ে লিখতে হবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভটা। তাহলে চলো আমরা দেখে নিই কোনটার সাথে কোনটা হবে। তাহলে দেখো ক স্তম্ভের প্রথমে রয়েছে মাঝি, তাহলে মাঝির সাথে কোনটা হয়ে যাবে? খ স্তম্ভের যেটা রয়েছে 3 নম্বরে নাইয়া। নেক্সট আছে ঝড়। ঝড়ের সাথে কোনটা হয়ে যাবে? খ স্তম্ভের একেবারে শেষে প্রবল হাওয়া। নেক্সট রয়েছে সাগর। সাগরের সাথে খ স্তম্ভের 2 নম্বরটা সমুদ্র হয়ে যাবে। নেক্সট কি? চাপা। চাপার সাথে একেবারে খ স্তম্ভের ওপরেরটা চম্পক। নেক্সট রয়েছে কি? এলোমেলো। এলোমেলো কোনটা হয়ে যাবে? 1, 2, 3, 4 নম্বরে রয়েছে খ স্তম্ভে, সেটা হচ্ছে অগোছালো। তাহলে আশা করি বুঝে গেছো। এবার চলে যাই আমরা 3 নম্বরে। 3 নম্বরে বলেছে যে চেয়ে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার করো। মানে চেয়ে শব্দটার দুটো বাক্য রচনা তোমাকে করতে হবে, যেন চেয়ে শব্দটার দুটো বাক্যতে আলাদা আলাদা মানে বোঝায়। আবার ভারীটার সাথেও তাই করতে হবে, ওটাও দুটো বাক্য রচনা করতে হবে এবং প্রত্যেকটা বাক্যে যেন মানেটা ওর আলাদা বোঝায়। তাহলে সবার প্রথমে আমরা চেয়েটা দেখে নিচ্ছি। তাহলে চেয়ে দিয়ে আমরা প্রথম একটা বাক্য রচনা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখা। চাওয়া মানে দেখা, এটা অর্থ হলো। এবার বাক্য রচনা কি করব? যে আমার মা আমার দিকে এক দৃষ্টি চেয়ে রয়েছে। এবার চেয়ে মানে থেকে, আরেকটা অর্থ হলো চেয়ে মানে থেকে। এটা দিয়ে আমরা কি বাক্য রচনা করব? যে আমার দাদা আমার চেয়ে 5 বছরের বড়। হয়ে গেল। এবার ভারীটা দিয়ে করছি আমরা। একটা ভারী মানে হচ্ছে ওজন বেশি, যেটা সেটাকে আমরা ভারী বলি। তাহলে সেটা দিয়ে আমরা কি করতে পারি, কি লিখতে পারি? আমার জামা কাপড় রাখার বাক্সটা অনেক ভারী। আর ভারী মানে অনেক। যেমন ধরো এর বাক্য রচনা আমরা কি করতে পারি? যে আজকে আমার মায়ের উপর ভারী রাগ হয়েছে, মানে অনেক রাগ হয়েছে। তাহলে আশা করি তোমরা লিখে নিয়েছো। এবার চলে যাই 4 নম্বরে। 4 নম্বরে লিখছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো।
এবার এখানে দেখো কতগুলো শব্দ দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ লিখতে হবে। আমি এর আগের অনেক ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে। তো তোমাদের সেগুলো খুব ভালো করে বুঝে নিতে হবে। যদি তুমি না বুঝতে পারো বিশেষ্য কাকে বলে বা বিশেষণ কাকে বলে, তাহলে তুমি কিছুতেই সেগুলো বুঝে উঠতে পারবে না যে কোনটা বিশেষ্য হবে কোনটা বিশেষণ হবে। তো তো তাহলে তোমাদের বুঝতে হবে। তাহলে বিশেষ্য আমরা কাকে বলি? যে কোনো নাম বোঝালে সেটা হচ্ছে বিশেষ্য। সেটা জন্য জিনিসের নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, কোনো দিনের নাম হতে পারে, কোনো নিউজ পেপারের নাম হতে পারে, যে কোনো নাম হলে সেটা কি হয়ে যাবে? বিশেষ্য হয়ে যাবে। আর বিশেষণ আমরা কোনটাকে বলবো? যে যার সম্বন্ধে আমরা কথাটা বলছি সেটা কিরকম বোঝাবে যে শব্দ দিয়ে। যেমন ভালো মন্দ খারাপ, তার রংটা বোঝালো, দোষ গুণ বোঝালো, মানে জিনিসটা কেমন বুঝতে পারবো যেই শব্দটা দিয়ে, সেটাই হয়ে যাবে বিশেষণ। তাহলে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার এক একটা করে আমরা ওয়ার্ড দেখে নিচ্ছি। দেখো সব থেকে প্রথমে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে এলোমেলো বাতাস। তাহলে এখানে নাম কোনটা পাচ্ছি? আমরা নাম পাচ্ছি বাতাস। বাতাস একটা জিনিসের নাম, তাহলে এটা হয়ে গেল বিশেষ্য। এবার বাতাসটা কেমন কোন শব্দ থেকে আমরা বুঝতে পারছি? এলোমেলো শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে বাতাসটা হচ্ছে এলোমেলো, তাহলে এলোমেলো শব্দটা হচ্ছে বিশেষণ। এবার 2 নম্বর দেখো চাপার বন। তাহলে এখানে কি আছে? চাপার বন। তাহলে এখানে বনটা হচ্ছে একটা জিনিসের নাম। এবার বনটা কেমন? বনটা হচ্ছে চাপার, তাহলে চাপাটা হয়ে গেল বিশেষণ। তাহলে বনটা হয়ে গেল বিশেষ্য, চাপাটা হয়ে গেল বিশেষণ। এবার আছে কালো জল। তাহলে জল হচ্ছে একটা জিনিসের নাম, তাহলে ওটা হয়ে গেল বিশেষ্য। জলটা কেমন? না কালো, তাহলে কালোটা হয়ে গেল বিশেষণ। এবার দেখছি আমরা কালির দোয়াত। দোয়াত একটা জিনিসের নাম, তাহলে ওটা হয়ে গেল বিশেষ্য। দোয়াতটা কেমন? না কালির, তাহলে কালিটা হয়ে গেল বিশেষণ। নেক্সট আছে কোমল ঠোঁট। ঠোঁট হচ্ছে একটা আমাদের বডি পার্টের নাম, তাহলে ওটা হয়ে গেল বিশেষ্য। ঠোঁটটা কেমন? না কোমল, কোমল কথাটা হয়ে গেল বিশেষণ। তাহলে আশা করি তোমরা লিখে নিয়েছো এগুলো এবং বুঝতেও পেরেছো। এবার চলে যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বরে দিয়েছি ক্রিয়ার নিচে দাগ দাও। তো এটাও আমি আমার অনেক ভিডিওতে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে ক্রিয়া কাকে বলে। তোমাকে জেনে নিতে হবে যে ক্রিয়া কাকে বলে। তুমি যদি না বুঝতে পারো ক্রিয়া কাকে বলে, তাহলে তুমি কোনোভাবেই কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পারবে না এবং আন্ডারলাইনও করতে পারবে না। তাহলে তোমাদের জেনে নিতে হবে ক্রিয়া কাকে বলে। তাহলে এমন শব্দ যার সাহায্যে কোনো কাজ করা বোঝাবে সেটাকে আমরা বলবো ক্রিয়া। তাহলে এখানে আমাদের খুঁজে বার করতে হবে যে এমন কোন শব্দটা রয়েছে যার সাহায্যে কাজ করা বোঝাচ্ছে, তাহলে আমরা বুঝে যাবো ওটা হচ্ছে ক্রিয়া। তাহলে চলো একে একে আমরা দেখে নিই। 5-এর 1-এ যেটা রয়েছে সেটা দেখো, কোথা থেকে বাতাস এলো। তাহলে এখানে কোন শব্দের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে কাজ করা? এলো, আসা একটা কাজ। তাহলে এখানে ক্রিয়া কোনটা হবে? এলো। তাহলে তোমায় কি করতে হবে? ওর তলায় দাগ দিতে হবে। এবার 2 নম্বরে আছে আসলো মাঝি তাড়াতাড়ি। এখানে আসলো, আসা একটা কাজ, তাহলে এটা হয়ে গেল ক্রিয়া, তাহলে এটার তলায় দাগ দাও। নেক্সট 5-এর 3টা বলেছে আমি তোমার মেঝের উপর ঢালি, ঢালা একটা কাজ, তাহলে ঢালিটা হয়ে গেল ক্রিয়া। নেক্সট 4 নম্বর পালিয়ে গেল অনেক দূরে, গেল যাওয়া একটা কাজ, তাহলে গেলটা হয়ে গেল ক্রিয়া। নেক্সট কি চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, তাহলে চেয়ে দেখি, চেয়ে দেখাটা একটা কাজ, তাহলে ওটা হয়ে গেল ক্রিয়া, ওটার তলায় তুমি দাগ দেবে। এবার চলে যাই পরের পেজে 6 নম্বরে। 6 নম্বরে বলেছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও। তাহলে 6-এর 1 নম্বরে কি কি রয়েছে? হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড়, কালি। এর মধ্যে কোনটা বেমানান? সেটা হচ্ছে কালি। 2 নম্বরে কি রয়েছে? কালো আকাশ, বকুলতলা, চাপার বন, কালো জল, হাটবার। এখানে বেমানান কোনটা? হাটবার। 3 নম্বরে রয়েছে ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধার। এখানে বেমানান কোনটা? মাঠের ধার। নেক্সট রয়েছে আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাত সমুদ্র, কালির দোয়াত। এখানে বেমানান কোনটা? সাত সমুদ্র। 5 নম্বরে রয়েছে বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর। এখানে বেমানান কোনটা? সেটা হচ্ছে ঘর। তাহলে আশা করি তোমরা বুঝেও গেছো এবং নিশ্চয়ই জিনিসগুলোকে মার্ক করে নিয়েছো। এবার চলে যাই 7 নম্বরে। 7 নম্বর আছে অন্ধকার শব্দটির মতো দন্তের নয় ধয়ের প্রয়োগ করে 5টি শব্দ তৈরি করো। তাহলে দন্তের ন ধ দেওয়া তোমাকে 5টা শব্দ এখানে লিখতে হবে। যেমন একটা হতে পারে অন্ধ, একটা হতে পারে বন্ধ, একটা হতে পারে সুগন্ধ, একটা হতে পারে সম্বন্ধ, একটা হতে পারে দুর্গন্ধ। তাহলে হয়ে গেল 5টা। আশা করি তোমরা কিন্তু এগুলো লিখে নিয়েছো। এবার চলে যাচ্ছি 8 নম্বরে। 8 নম্বরে বলছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে রয়েছে লয়ে উকার, লয়ে উকার, এ ময়ে ইকার। তাহলে এটা কি হয়ে যাবে? এলো মেলো। লিখে নাও তোমরা। নেক্সট আছে দন্তনয় আকার, কয়ে আকার, আ, তাহলে অবশ্য ক্ষয়ে আকার। এটা কি হয়ে যাবে? আকাশ খানা। লিখে নাও। নেক্সট আছে ডয় শূন্য রয় আকার, ডয় শূন্য রয় হস্যিকার, তয় আকার, তয় আকার। এটা কি হয়ে যাবে? তাড়াতাড়ি।
নেক্সট রয়েছে রয় একার কয় কয় একার বয় আকার এ, এটা কি হয়ে যাবে একেবারে। নেক্সট রয়েছে লয় আকার কয় হস্যু ত বল, এটা হয়ে যাবে বকুল তলা। তাহলে আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। নেক্সট চলে যাই 9 নম্বরে। 9 নম্বরে শূন্য স্থান পূরণ করো। দেওয়া আছে আকাশখানা ড্যাশ কালো, তাহলে কি লিখবো আকাশখানা একেবারে কালো। 2 নম্বরে রয়েছে আসলো মাঝি ড্যাশ, তাহলে কি লিখবো আসলো মাঝি তাড়াতাড়ি। তোমরা কবিতার লাইনগুলো দেখবে, ওখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে জিনিসগুলো। নেক্সট 3 নম্বর আছে আমার যেন লাগলো ড্যাশ ভালো, তাহলে কি হবে আমার যেন লাগলো ভারী ভালো। এবার কি হাসলো ড্যাশ ঠোঁট মেলে, কি হবে হাসলো কোমল ঠোঁট মেলে। নেক্সট আছে কালির দোয়াদ কেমন করে ড্যাশ, তাহলে কি লিখবো কালির দোয়াদ কেমন করে হঠাৎ দিল ফেলে। তাহলে আশা করি তোমরা লিখে নিয়েছো। এবার চলে যায় 10 নম্বরে। 10 নম্বর কি আছে বাক্য রচনা করো, এগুলো তোমরা খুব সহজেই পেরে যাও। তাহলে বাক্য রচনা আছে হাট, তাহলে কি লিখতে পারি আমরা হাট দিয়ে, যে আমাদের গ্রামে মঙ্গলবারে হাট বসে। নেক্সট আছে ভালো, তাহলে কি বলবে আমার মা খুব ভালো মহিলা। নেক্সট হচ্ছে কি সময়, আমি সময় মতো ঘুম থেকে উঠি। নেক্সট কি আছে পারি, আমার ইচ্ছে করে 7 সমুদ্র পাড়ি দেব। নেক্সট কি ভীষণ, কালকে আমার ভীষণ রাগ হয়েছিল। তাহলে তোমরা নিজেরা কিন্তু বানানোর চেষ্টা করবে, আমি বলছি সেগুলোই লিখে নেবে হুবহু তা কিন্তু চলবে না, তোমাদের কিন্তু নিজেদেরও বানানোর চেষ্টা করতে হবে, কারণ এক্সামে তো তোমাদেরকে এই ওয়ার্ডগুলো ছাড়াও অন্য ওয়ার্ডও দিয়ে দিতে পারে। কাজে তোমরা যদি বানাতে না শেখো তাহলে তখন তোমরা কিন্তু বিপদে পড়বে। কাজে চেষ্টা করবে সবসময় নিজে বানাতে, ঠিক আছে। এবার চলে যাই আমরা কোথায় 11 নম্বরে। 11 নম্বরে রয়েছে বিপরীতার্থক শব্দ লিখো। দেখো প্রথম শব্দটা কি আছে এলোমেলো, তাহলে এলোমেলো শব্দের বিপরীত শব্দ কি হবে গোছানো। নেক্সট আছে তাড়াতাড়ি, সেটা কি হবে আস্তে আস্তে। নেক্সট কি আছে কোমল, কোমলের বিপরীত শব্দ কঠিন। নেক্সট আছে জেলে, জেলে বিপরীত শব্দ নিভিয়ে। নেক্সট হচ্ছে দূরে, দূরের বিপরীত শব্দ কাছে। এবার চলে যাচ্ছি 12 নম্বরে। 12 নম্বরে প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করে, এটা তোমাদের আসে না তো এটা তুমি চাইলে একটা গল্প লিখতে পারো, এখানে কতগুলো ক্লু দিয়ে দেওয়া হয়েছে, ওগুলো ধরে ধরে তোমাকে একটা গল্প ক্রিয়েট করতে হবে, কিন্তু এটা এক্সামে আসবে না, তো তোমাদের করার কোনো দরকার নেই। এবার চলে যাচ্ছি আমরা পরের পেজে। পরের পেজে দেখো 13 নম্বর। 13 নম্বরে দুটো ওয়ার্ড রয়েছে, একটা কোমল একটা কমল। তাহলে এই শব্দ যুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও। মানে তোমাকে বাক্য রচনা করে বুঝিয়ে দিতে হবে যে দুটো শব্দের মানে কিন্তু আলাদা। যেমন কোমল, কোমল কথার অর্থ হচ্ছে নরম, তাহলে এমনভাবে বাক্য রচনা করতে হবে যেন কোমল শব্দটা দিয়ে নরম বোঝায়। আবার একটা আছে কমল, কমল মানে পদ্ম ফুলকে বলা হয়, তো এমনভাবে বাক্য রচনা করবে যেন পদ্ম ফুলকে বোঝায়। তাহলে কোমল দিয়ে আমরা কি করতে পারি, যে আমরা এটা লিখতে পারি মেয়েটির ঠোঁটটি খুব কোমল। নেক্সট আছে কমল, লিখতে পারি কমল ফুল আমার খুব ভালো লাগে। এবার চলে যাচ্ছি 14 নম্বরে। এখানে বলছে কোনটি কোন শ্রেণীর বাক্য লিখো। তাহলে এখানে দেখো সবার প্রথমে 14 1 নম্বরে রয়েছে ওই এসেছে ঝড়। এবার ওর পরে যে চিহ্নটা রয়েছে সেটাকে আমরা বলি বিস্ময়বোধকের চিহ্ন। তো এই চিহ্নটা দেখে তুমি খুব সহজেই এটাকে কিন্তু আইডেন্টিফাই করে নিতে পারবে। এই চিহ্নটা থাকলেই কিন্তু এই বাক্যটা হয়ে যাবে বিস্ময়বোধক বাক্য। এবার দেখো পরেরটা আছে ঝড় কারে মা কয়। এখানে দেখো প্রশ্ন চিহ্ন দেওয়া আছে বাক্যের শেষে, তাহলে প্রশ্ন চিহ্ন থাকলে সেটা কি হয়ে যাবে প্রশ্নসূচক বাক্য হয়ে যাবে। নেক্সট আছে 14-3 কেমন জানি করলো আমার মন, এখানেও দেখো বিস্ময়সূচক যে চিহ্নটা দেওয়া রয়েছে, তার মানে এটাও হয়ে যাবে কি বিস্ময়বোধক বাক্য। নেক্সট আছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, এখানে পূর্ণচ্ছেদ রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে অস্তর্থক বাক্য। পালিয়ে গেল অনেক দূরে সাতসাগরের পারে, এখানেও পূর্ণচ্ছেদ রয়েছে, এটাও হয়ে যাবে অস্তর্থক বাক্য। এবার দেখো মৈত্রী দেবী সম্পর্কে কিছু কথা এখানে লেখা আছে এবং সেখান থেকে দুটো প্রশ্ন দেওয়া আছে। কাজে তোমাদেরকে মৈত্রী দেবী সম্পর্কে পড়ে নিতে হবে এবং প্রশ্নের উত্তরগুলোকে দিতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে এখানে কি লেখা রয়েছে। মৈত্রী দেবীর জন্ম হয়েছিল 1914 সালে, মৃত্যু হয়েছিল 1990 সালে। রবীন্দ্র জীবনের কথাকার, খ্যাতনামা লেখিকা ও সমাজ সেবিকা ছিলেন। তাহলে উনি কি ছিলেন, রবীন্দ্র জীবনের কথাকার ছিলেন, খ্যাতনামা লেখিকা, সমাজ সেবিকা ছিলেন। তার প্রথম কবিতার বই হচ্ছে উদিতা। অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ মংপুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, ন হন্যতে ইত্যাদি। 1977 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। এবার দেখে নিচ্ছি আমরা প্রশ্নগুলো কি আছে। 15-1 রয়েছে মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো। তাহলে এখানে আমরা অনেকগুলোই বইয়ের নাম পেলাম, এখান থেকে যে কোনো দুটো তুমি লিখে দেবে। যেমন এখানে রয়েছে মংপুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, এই দুটো তোমরা লিখে দেবে। নেক্সট কি আছে তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান না 1977 সালে, তাহলে আমরা লিখবো যে মৈত্রী দেবী 1977 সালে পদ্মশ্রী উপাধি পান। এবার দেখো চলে যায় 16 নম্বরে। 16 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বরে রয়েছে কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন। তাহলে কবিতায় শিশুর দল ঝড় এবং কালো আকাশকে দেখে ভয় পেয়ে ছুটে চলে যেতে চেয়েছিল।
নেক্সট কি 16-2 দুপুরবেলা তোমরা কিন্তু লিখে নিও খুব ভালো করে, হয় ভিডিওটা স্লো করে লিখে নিও অথবা পজ করে লিখে নিও। আমাকে তো স্পিডে বলতেই হবে, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কাজে তোমরা কিন্তু এভাবে জিনিসটাকে খুব ভালো করে লিখে নিও, আর স্পেলিং মিস্টেক কিন্তু একেবারেই করবে না, ভালো করে দেখে দেখে কিন্তু লিখবে। এবার দেখো 2 নম্বরে রয়েছে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? কারণ কি দুপুরবেলায় হঠাৎ করে কালো মেঘ এবং ঝড় এসে গেল, তাই চারিদিক অন্ধকার হয়ে গেল। নেক্সট হচ্ছে 16-3 পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? তাহলে কে পালিয়ে গেল? কালো মেঘ পালিয়ে গেল। পালিয়ে সে কোথায় গেল? সাত সাগরের পাড়ে গেল। ঠিক আছে, একদম লাস্টের দুটো লাইন কবিতায় আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট আছে 16-4 ঝড়ের সঙ্গে শিশুর মনের কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? তাহলে ঝড়ের সঙ্গে শিশুর এলোমেলো মনের কবিতার কথা ধরা পড়েছে, মানে কখনো হয়তো শিশুর মনটা চঞ্চল থাকে, কখনো সে ভয় পেয়ে যায়, কখনো আবার সে খুব খুশি হয়ে যায়, কখনো আবার সে খুব আশ্চর্য হয়ে যায়। তো এখানে ঝড়ের সঙ্গে, ঝড় কি হয়, কখনো শান্ত হয়ে যায়, কখনো এলোমেলো হয়ে যায়, কখনো আবার কালো আকাশকে ডেকে নিয়ে আসে, বিভিন্ন রকম। তো শিশুর মনও এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়। তো এইভাবেই ঝড়ের সঙ্গে শিশুর মনকে তুলনা করা হয়েছে। এবার 16-5 ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে? তাহলে কোন পংক্তিতে রয়েছে ওটা তোমাকে শুধু ওখান থেকে বলে দিতে হবে। যেমন এখানে রয়েছে কি, প্রথমেরটা বলছে মেঘ করে আসা, তাহলে মেঘ করে আসা কোন পংক্তিতে রয়েছে? একদম প্রথমের যে পংক্তিটা রয়েছে ওখানে রয়েছে, দেখো হঠাৎ থেকে থেকে অন্ধকারের সমস্ত দিক কেমন দিল ঢেকে। তাহলে অন্ধকারে কখন হয়? যখন মেঘে ঢেকে যায়, সূর্যের আলোটা মেঘ আড়াল করে দেয়, তখন অন্ধকার হয়ে যায়। তাহলে এই পংক্তিতে আমরা বুঝতে পারছি যে মেঘ এলো। তারপরে আমাদেরকে দেখো এখানে কি বলেছে, যে বিদ্যুৎ চমকানোর কথা কোথায় আছে? তাহলে বিদ্যুৎ চমকানোর কথা আমরা কোথায় দেখতে পাচ্ছি? হাসলে কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জ্বলে, একদম লাস্টের যে পংক্তিটা আছে তার প্রথম দুটো লাইন দেখো, হাসলে কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জ্বলে আকাশ বারে বারে। তাহলে ওই যে বললাম যে আকাশ হাসছে মানে কি, তো বলছে যে ভীষণ কেমন আগুন জ্বলে, তো আগুন জ্বলে আকাশ কখন হাসে? যখন বিদ্যুৎ চমকায় তখন। তাহলে এই পংক্তি থেকে আমরা বুঝতে পারছি কোনটা, বিদ্যুৎ চমকানোর কথাটা। তো তোমাকে এইটা লিখে দিতে হবে যে একদম শেষের পংক্তিতে যেখানে লেখা রয়েছে হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জ্বলে আকাশ বারে বারে, এই পংক্তি থেকে আমরা বুঝতে পারছি এখানে বিদ্যুৎ চমকানোর কথাটা। এবার 16-6 রয়েছে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়? এটা করার দরকার নেই, এটা তোমাদের এক্সামে আসে না। 16-7 রয়েছে সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের কাছ থেকে জেনে নিয়ে খাতায় লেখো, এটাও লেখার দরকার নেই। নেক্সট 16-8 রয়েছে কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানা। তো এটা এমনি তো তোমাদের এখান থেকে আসে না, কিন্তু রাইটিং স্কিলে যদি তোমাদের সিলেবাসে চিঠি লেখা থাকে, পত্র লেখা থাকে, তখন এটাকে তোমাকে একবার প্র্যাকটিস করে নিতে হবে। তো আমি যেমন আগের একটা চিঠি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, ঠিক সেইভাবে এটারও আমি একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কোনো একটা দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে জানিয়ে চিঠি লেখো। তো আমি এটা কি করব না, একটা তোমাদেরকে আলাদা ভিডিও বানিয়ে বানিয়ে পত্র লেখার টপিকের উপর দিয়ে খুব ভালোভাবে ফর্মের সহ আমি লিখে দেবো, সেখান থেকে দেখে নিও। কারণ এখন যদি আমি বলি তো অনেকটা বড় হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না ভালো করে, ওই জন্য সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে দেখবে ওখান থেকে তোমরা অনায়াসে বুঝতেও পারবে, জিনিসটা লিখেও নিতে পারবে খুব ভালোভাবে। তাহলে আমি তোমরা অপেক্ষা করো, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এটা তোমাদেরকে দিয়ে দেবো। এবার নেক্সট দেখো রয়েছে একদম লাস্টেরটা ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো। তো এটা তো এক্সামে আসবে না, তো তোমরা বাড়িতে যদি চাও তাহলে ঝড়ের একটা ছবি তোমরা বাড়িতে বসে বসে আঁকতে পারো, তোমাদের ভালো লাগার জন্য, এন্টারটেনমেন্টের জন্য। তাহলে এই ছিল তোমাদের ঝড় কবিতার অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো, সমস্ত জিনিসটাকে তোমরা নোট ডাউন করে নিয়েছো। এবার তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে খুব ভালোভাবে পড়ে বুঝে বুঝে মুখস্থ করে নেওয়া। ঠিক আছে, আশা করি তোমরা হোমওয়ার্কটা নিশ্চয়ই করে রাখবে। তাহলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি। আবার আমি বলে রাখি তোমাদেরকে যে আমি তো আমার মতো করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কিন্তু তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় কবিতা বুঝতে বা কোনো কঠিন শব্দের অর্থ বুঝতে অথবা প্রশ্ন উত্তরের মধ্যে কোনো জিনিসটা বুঝতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্ত প্রবলেমকে সলভ করে দেবো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা নেক্সট নতুন কোনো চ্যাপ্টার নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য ওয়েট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রত্যেকটা জিনিস তুমি সময় মতো পেয়ে যেতে পারো। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা উপকারী মনে হয়, যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই এটাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তোমার সাহায্যে ওদেরও উপকার হতে পারে। এবং আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলবে না, তোমার প্রবলেমও লিখবে, ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে, তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, টাটা অ্যান্ড বাই বাই।